প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার্স ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা হুইস্টন ব্রিজ সম্বন্ধে জেনেছি। আজকে আমরা হুইস্টন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে জানবো। হুইস্টন ব্রিজের মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এরকম দুটো যন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য দুটো যন্ত্র হচ্ছে একটা মিটার ব্রিজ আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স। তো পোস্ট অফিস বক্স তোমাদের সিলেবাসের মধ্যে নেই, মিটার ব্রিজটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ মিটার ব্রিজ থেকেও কিন্তু তোমাদের 12 এর প্র্যাকটিক্যালে দুটো প্র্যাকটিক্যাল আছে। একটা হচ্ছে মিটার ব্রিজের সাহায্যে একটা অজ্ঞাত তারের রোধাঙ্ক নির্ণয় এবং প্রতি সেমি তারের রোধ নির্ণয়। এছাড়া আরেকটা প্র্যাকটিক্যাল রয়েছে যে মিটার ব্রিজের সাহায্যে রোধের সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের সূত্রের সত্যতা যাচাই। তো এই দুটো প্র্যাকটিক্যালও আমাদের আছে। চলো ভালোভাবে দেখে নিই কিভাবে মিটার ব্রিজটা কাজ করে। পোটেনশিওমিটার যন্ত্রের মতন মিটার ব্রিজও একটা কাঠের পাটাতনের উপর কি করা থাকে, একটা 100 সেমি অর্থাৎ 1 মিটার লম্বা তার যুক্ত করা থাকে। সেই তারটা সাধারণত ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার দিয়ে তৈরি করা হয়, যাতে তারের রোধ মোটামুটি 2 ওহমের কাছাকাছি থাকে। তাতে কি হয়, মিটার ব্রিজটা অনেক সুবিধা হয়। ঠিক আছে, তো ধরে নাও সেক্ষেত্রে সেই তারটা আমাদের এখানে আছে। এইটাই হচ্ছে আমাদের সেই 100 সেমি দৈর্ঘ্যের তার। ঠিক আছে, এইবার এই মিটার ব্রিজে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে মিটার ব্রিজটা হচ্ছে মূলত হুইস্টন ব্রিজের মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার মানে সেখানেও মিটার ব্রিজে 4টা রোধ থাকবে। তো 4টা রোধে কি কি? হুইস্টন ব্রিজে যেমন পি আর কিউ ছিল, এই রোধ দুটো মিটার ব্রিজেও সেই পি ও কিউ রোধ দুটো তৈরি হয়ে হচ্ছে কিভাবে না, পোটেনশিওমিটার যন্ত্রের মতন মিটার ব্রিজেও আমরা এই 100 সেমি তারের যে কোনো জায়গায় যুক্ত যাতে করতে পারি সেই জন্য জকি ব্যবস্থা থাকে। বুঝতে পেরেছো? আর এই জকি যুক্ত করা হলে তোমার কি হয়, এই জকি থেকে ধরে নাও মিটার ব্রিজটার তারটা দুটো প্রান্ত যদি এবি হয়, তাহলে এ যে অংশের যে রোধটা পড়বে সেটাই হবে আমাদের হচ্ছে পি রোধ, এবং বি যে অংশের যে তারের যে রোধটা পড়বে রোধে তৈরি যাওয়ার ফলে সেই রোধটাকে আমরা ধরে নিই হচ্ছে কিউ রোধ। আর বাদ বাকি থাকলো আর আর এস। তো এর মধ্যে ক্ষেত্রে আমাদের আর রোধটা জানা হয়, এবি এবং পি কিউ এবং আর রোধটা। তো এবার আর রোধটা কি করা হয়, মিটার ব্রিজে দেখো দুটো ফাঁকা থাকবে এরকম, তোমরা যখন দেখতে পাবে মিটার ব্রিজে দুটো ফাঁকা আছে, সেই ফাঁকা স্থানের একটা ফাঁকাতে আমরা কি করি, একটা রোধ বাক্স লাগিয়ে রাখি। সেই রোধ বাক্সে আমরা প্রয়োজন মতন ইচ্ছা মতন আমরা রোধটা তুলি। ঠিক আছে, রোধ যাতে তুলতে পারি সেই জন্য আমরা একটা রোধ বাক্স লাগিয়ে রাখি। অপর যে ফাঁকাটা, সেই ফাঁকা স্থানে কি হয়, আমাদের যে অজ্ঞাত রোধের মান আমাদের নির্ণয় করতে হবে তাকে আমরা যুক্ত করে রাখি। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে মিটার ব্রিজের 4টা রোধ। তাহলে মিটার ব্রিজের মধ্যে থাকে হুইস্টন ব্রিজের কি কি, একটা হলো পি, আর একটা কিউ, আর এ, আর এবং তোমার এস। ঠিক আছে, এবার মিটার ব্রিজকে যদি আমরা প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে চাই আর কি মিটার ব্রিজের সাহায্যে, তাহলে সেক্ষেত্রে এবার কিভাবে আমাদের সার্কিট ডায়াগ্রামটা হবে, মাথায় রাখবে মিটার ব্রিজটা কি করতে হয়, আমাদেরকে একটা কমিউটেটরের সঙ্গে যুক্ত করতে হয়। কমিউটেটর কি? কমিউটেটর হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা চাইলে প্রবাহ মাত্রার গতির মুখ চেঞ্জ করে দিতে পারি। ধরে নাও যদি ক্লকওয়াইজ ডিরেকশনে প্রবাহ মাত্রা আগে যাচ্ছিল, তাহলে ওই কমিউটেটরের সাহায্যে আমরা প্রবাহ মাত্রার গতিপথটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করতে পারি। তাহলে এইভাবে চাইলেই আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অর্থাৎ প্রবাহ মাত্রাকে চেঞ্জ করবার জন্য এই কমিউটেটর যন্ত্রটা ব্যবহার করা হয়। তো কমিউটেটরের মূলত 4টা প্রান্ত থাকে এইভাবে। তো 4টা প্রান্তের মধ্যে সব সময় যে কোনো দুটো প্রান্ত কি করা হয়, ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হয়। তাহলে ধরে নাও এই দুটো প্রান্ত নিয়ে এসে আমরা আমাদের তড়িৎ উৎস যেটা থাকবে তার সঙ্গে সবসময় যুক্ত করবো। বাদ বাকি দুটো প্রান্ত যেটা থাকবে কমিউটেটরের, মনে রাখবে সেই দুটো প্রান্তকে নিয়ে এসে আমরা কি করবো, আমাদের যে মিটার ব্রিজের যে দুটো প্রান্ত আছে তার সঙ্গে আমরা যোগ করে দেবো। ধরে নাও এই যে বাদ বাকি দুটো প্রান্তটাকে আমরা নিয়ে এসে করলাম মিটার ব্রিজে তারের সঙ্গে যুক্ত করে দিলাম। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের ব্যাটারি এবং কমিউটেটরের সাহায্যে ব্যাটারি এবং মিটার ব্রিজ কানেক্ট করবার নিয়ম হলো। এইবার দেখো এই যে দুটো ফাঁকা স্থানের মধ্যবর্তী অংশে একটা আমরা স্ক্রু পাবো, যেখানে আমরা তার যোগ করবার চান্স পাবো। তো সেই স্ক্রু এর সঙ্গে আমরা সবসময় কি করবো, গ্যালভানোমিটারকে
যুক্ত করবো। ধরে নাও এটা যদি আমার গ্যালভ্যানোমিটার হয়, তাহলে গ্যালভ্যানোমিটারের মনে রাখবে পজিটিভ প্রান্তটা সবসময় কি হবে, মাঝখানে স্ক্রুর সঙ্গে যুক্ত করতে হবে। আর গ্যালভ্যানোমিটারের যে নেগেটিভ প্রান্ত সেটাকে নিয়ে এসে আমরা কার সঙ্গে যুক্ত করবো বলতো, সেটাকে নিয়ে এসে আমরা যে জকিটা আছে সেই জকি দেখবে একদম প্রান্তে যে এটা আছে সেই জকির সঙ্গে নিয়ে এসে যুক্ত করে দেবো। তাহলে কি হয়ে যাবে, আমাদের মিটার ব্রিজের সার্কিট কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মিটার ব্রিজের বর্তনী চিত্র। এবার যদি আমরা আমাদের প্রথম প্র্যাকটিক্যাল থাকে যে অজ্ঞাত তারের রোধ নির্ণয় করতে হবে, তাহলে সেই অজ্ঞাত তারটাকে এখানে রাখবো, রেখে আমরা প্রথমে তার P/Q সমান R/S সূত্রটা প্রয়োগ করবো, করে রোধ নির্ণয় করবো। কিভাবে করবো দেখো। আচ্ছা, তাহলে আমাদের R এর মানটা তো সরাসরি রোধ বাক্স থেকে তুলে আমরা নির্ণয় করতে পারবো। P/Q কিভাবে নির্ধারণ করবো, P/Q রোধটা, সেই জন্য কি করবো আমরা বলতো, তারটার প্রতি একক দৈর্ঘ্যের রোধটা আমরা ধরে নেব। ধরি তারে প্রতি সেমি, একক দৈর্ঘ্য মানে এক্ষেত্রে 100 সেমি যেহেতু, তাহলে ধরতে পারি প্রতি সেমি, তারের প্রতি সেমি রোধ ধরে নিলাম হচ্ছে রো। ঠিক আছে, তাহলে প্রতি সেমি রোধ যদি রো হয় এবং ধরে নিলাম এই যে অংশ, অর্থাৎ এই যে অংশের দৈর্ঘ্য হচ্ছে আমার L সেমি, তাই যদি হয় তাহলে বুঝতেই পারছো তোমরা PQ এর মান কত হবে। PQ হবে আমার হচ্ছে রো ইনটু L সেমি, তাই না? 1 সেমি দৈর্ঘ্য যদি রো হয় তাহলে L সেমি দৈর্ঘ্য হচ্ছে রো ইনটু L, সেটাই হবে PQ। আবার BJ রোধ কত হবে না, BJ অংশের তাহলে দৈর্ঘ্য কত হবে, পুরোটা যদি 100 সেমি হয় তাহলে BJ অংশ হবে আমার 100 মাইনাস L সেমি, তাই না? তাহলে সেই হিসাবে আমার P রোধটা হবে হচ্ছে রো L, আর Q রোধটা তাহলে আমাদের কত হবে, Q রোধটা হবে হচ্ছে আমাদের রো ইনটু 100 মাইনাস L সেমি, তাই না? দেখতে পাচ্ছ, তাহলে এইটুকু অংশ এই ধরেছি আমরা, তাহলে পুরোটা 100 সেমি হলে 100 মাইনাস L। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে তুল্য অবস্থায় কি শর্ত দাঁড়াচ্ছে আমাদের দেখো। তুল্য অবস্থায় আমরা কি পাচ্ছি, তুল্য অবস্থায় পাবো আমরা হচ্ছে P/Q সমান সমান আমাদের আমরা জানি R/S, কারণ পৃষ্ঠটির উপর ভিত্তি করে রয়েছে। তাহলে P টা আমরা কত পেলাম, তাহলে এখান থেকে যার মানটা বের করতে হবে, তাহলে বা S এর দৈর্ঘ্য কি দাঁড়াবে, S টা পাশে চলে গেল, তাহলে R ইনটু এটা নিচে নেমে আসবে, তাহলে Q/P, তাই না? তাহলে বা S সমান সমান কি দাঁড়াবে, R ইনটু Q এর মানটা বসিয়ে দাও, Q এর মানটা আমরা পেলাম রো ইনটু 100 মাইনাস L, নিচে হবে হচ্ছে Q এর মান মানে রো ইনটু L। তার মানে রো কেটে গেলে আমাদের S সমান সমান কি দাঁড়াচ্ছে, R ইনটু 100 মাইনাস L ডিভাইডেড বাই L। এটাই হচ্ছে আমরা দিতে পারি। তার মানে কি করতে হবে, আমাদের এভাবে সেট করবার পর আমাদেরকে জকি নাড়িয়ে দেখতে হবে কোথায় গ্যালভ্যানোমিটার কাটার দিকে শূন্য হয়ে যাচ্ছে। যেখানে শূন্য হয়ে যাবে সেই ক্ষেত্রে এইটুকু অংশ হবে আমাদের, তাহলে 100 থেকে মাইনাস করলে আমরা 100 মাইনাস L পাবো, এখানে মানটা বসিয়ে দিলে আর এর মানটা আমরা তো রোধ তুলবো। এই ক্ষেত্রে বলে রাখি আর এর মানটা আমরা কিরকম নির্বাচন করব। মনে রাখবে এই রোধ বাক্সে আর এর মানটার উপর ভিত্তি করেই তোমার নিশ্চয়ই 100 সেমি তারের নিষ্পন্দ অবস্থান তোমার হচ্ছে নির্ভর করে। তার মানে কি তুমি এখানে যেমন মানের রোধ করবে নিষ্পন্দ বিন্দুর অবস্থানও সেইভাবে ডানবামে সরবে। খেয়াল রাখবে আমাদের একটা মিটার ব্রিজ তখনই ভালো সুবিধা হবে যদি আমরা নিষ্পন্দ বিন্দুর অবস্থান কত 40 থেকে 60 সেমির মধ্যে রাখি। তো এই 40 থেকে 60 সেমির মধ্যে নিষ্পন্দ বিন্দুর অবস্থান রাখতে গেলে তোমাকে এই আর অর্থাৎ রোধ বাক্স দিয়ে সেটাকে নির্ধারণ করতে হবে। মনে রাখবে এই তোমার অজ্ঞাত যে তারটা আছে যা রোধ নির্ণয় করতে হবে, সেই অজ্ঞাত রোধটা কাছাকাছি যত আর এর মান হবে তত তোমার নিষ্পন্দ বিন্দু অবস্থান 50 সেমি কাছে হবে। অর্থাৎ এটা অনেকটা আমাদের প্রচলিত দাঁড়িপাল্লার মতন কাজ করে। তো তুমি তো জানবে না, তাহলে তোমাকে আর রোধ তুলে কি করতে হবে, নিষ্পন্দ বিন্দুর অবস্থানটা 40 থেকে 60 সেমির মধ্যে যেন তুমি পাও সেভাবে ফিক্স করতে হবে। তাহলে তোমার প্র্যাকটিক্যালের ত্রুটি থাকবে না। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে কমিউটেটরের ব্যবহার। যেখানে যদি আমরা কমিউটেটর না ব্যবহার করে যদি ডাইরেক্ট ব্যাটারিটা নিয়ে এসে মিটার ব্রিজের সঙ্গে যুক্ত করতাম আমাদের কি অসুবিধা হতো। ডাইরেক্ট মিটার ব্রিজের সঙ্গে যদি আমরা যুক্ত করতাম ব্যাটারিকে, তাহলে কি হতো বলতো, একই দিকে তড়িৎ প্রবাহিত হতো। এবার একই দিকে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটা সমস্যা হতো কি বলতো, এখানে আমাদের যে 100 সেমি তার সেটা হয় হচ্ছে ম্যাগনেটিক বা জার্মান সিলভার দিয়ে তৈরি,
কারণ সুষম রোধ বিশিষ্ট করবার জন্য। কিন্তু অন্যান্য যে পাত, যেমন এখানে এই অংশগুলোতে কি করা হয়েছে বলতো, তোমার হচ্ছে তামা বা অ্যালুমিনিয়াম ব্রাশ এগুলো দিয়ে এগুলো যুক্ত করা থাকে, মানে এই অংশগুলো যেন প্রায় রোধহীন হয় সেই ব্যবস্থা করার জন্য এখানে মোটা পাত দিয়ে আমরা যুক্ত করি রোধহীন করবার জন্য। তাতে কি হয়, এই এ আর বি প্রান্তে দুটো তাপ যুগ্মের সৃষ্টি হয়ে যায়, মানে আলাদা ধাতুর জোড়া সৃষ্টি হয়ে যায় তার সঙ্গে। এবার কোন একটা তাপ যুগ্মের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কি হবে, সেখানে আমার তাপ তড়িৎ ক্রিয়ার ফলে কোন একটা অংশ হচ্ছে উষ্ণ হবে, গরম থাকবে, অন্য অংশটাতে শীতল হতে থাকবে। তো এই ঘটনাটা যাতে না হয়, এবং কারণ গরম হয়ে গেলে রোধ চেঞ্জ হয়ে যাবে, তোমার পাঠে ত্রুটি চলে আসবে, তো এই ঘটনাটা যাতে না ঘটে সেই জন্য আমরা কি করি, এই কমিউটেটরের সাহায্যে রোধটা পরিবর্তন করি। একবার ধরুন এই ফাঁকে যদি আমরা কমিউটেটরের চাবি যুক্ত করি, এরকম চারটা ফাঁকা আছে, বিপরীত ফাঁকায় করতে হয়, চাবি যুক্ত করতে হয়। যদি যুক্ত করি তাহলে কি হবে, যেদিকে তড়িৎ প্রবাহিত হবে অন্য ফাঁকায় যুক্ত করলে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তো এই জন্যই আমরা কমিউটেটরটা ব্যবহার করে থাকি। এইবার এত কিছু করবার পরেও কি হয় বলতো, আমাদের মিটারের প্রান্তে কিছু মান নির্ণয়ে কিছু ত্রুটি চলে আসে। কারণ এই যে আমরা যে পাতগুলো ব্যবহার করেছি সেই পাতগুলো রোধ শূন্য করবার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করলেও ওই পাতগুলো কিন্তু রোধ থেকেই যায়। ঠিক আছে, এটা একটা যেমন সমস্যা। আবার আরেকটা সমস্যা কি, এই পাতগুলোর সঙ্গে যখন আমি এটাকে যুক্ত করেছি, এটা একটা সমস্যা। যেমন আরেকটা সমস্যা কি, পাতগুলোকে যখন এখানে যুক্ত করেছি তখন কি করে দেওয়া হয়েছে, সাধারণত এই 1 তারটা এই পাত যুগ্মের সঙ্গে ঝালাই করে আটকানো থাকে। তো সেই ঝালাই করলে সেখানে কিছুটা রোধ তৈরি হয়ে যাবে। তো এই ধরনের সমস্যার জন্য যে পাঠে যে ত্রুটি আসে সেটাকে বলা হচ্ছে প্রান্তিক ত্রুটি। তো সেই প্রান্তিক ত্রুটিও নির্ণয় করবার আমরা ব্যবস্থা করে রেখেছি। কিভাবে সেই হিসাবটা করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই অংশের জন্য যেদিকে আমার পি আছে, রোধ আছে, সেই অংশের তোমার হচ্ছে প্রতি সেমি তারে প্রান্তিক ত্রুটির মান হচ্ছে λ1। ঠিক আছে, আর বি যে অংশ অর্থাৎ এই প্রান্তে রোধের যে ত্রুটি হবে সেই রোধের প্রতি সেমি রোধে সেই প্রান্তিক ত্রুটির মানটা হচ্ছে আমার λ2। তাহলে প্রতি সেমি রোধে যদি ধরে নিলাম যে যত সেমি বা প্রান্তিক ত্রুটি তো আমাদের আসবে, তত সেমি দিয়ে λ1 কে গুণ করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমার সেক্ষেত্রে সূত্রটা কেমন দাঁড়াবে, সেক্ষেত্রে আমাদের কি হবে, তখন ধরে নাম প্রান্তিক ত্রুটি থাকবার জন্য ধরে নাম প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম, তোমার আর আর এস কে রাখবার পর প্রথমে মান নির্ণয় করলাম, করে ধরে নাও L1 এ আমরা হচ্ছে প্রান্তিক ত্রুটি পেলাম। তাহলে L1 এ λ1 পরিমাণ এখানে প্রান্তিক ত্রুটি হলো। তাই যদি হয় তাহলে কি দাঁড়াবে, ধরে নাও L1 যদি হয় তাহলে S সমান আমরা কি লিখবো তখন R ইনটু 100 মাইনাস L। এটা তো ঠিকই ছিল। এবার এটা তো এই পাশের জন্য প্রান্তিক ত্রুটি আমরা কত ধরেছি, কত সেমিতে λ2, তো সেই জন্য আমরা এখানে তখন লিখবো λ2। ঠিক আছে, প্লাস হয়ে যাবে ওটা ডিভাইডেড বাই আমার যেখানে L ছিল এটা L1 আর কি। তো সে L1 না লিখে এবার এখানে এই দিকে প্রান্তিক ত্রুটি আমরা তখন কত ধরেছি λ1, তাহলে সেই λ1 হবে। বুঝতে পারলে? তো এবার 1 নম্বর সমীকরণ যাচ্ছে, কারণ একটা সমীকরণ থেকে তো আমরা λ1 λ2 মান বের করতে পারবো না। তাহলে দ্বিতীয় সমীকরণ কিভাবে করবো, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে মনে রাখবে এটাকে এবার উল্টে দেবো, অর্থাৎ এই ডান পাকের অজ্ঞাত রোধটাকে বাম পাকে নিয়ে আসবো, বাম পাকের রোধটাকে আমরা ডান পাকে নিয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমার পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতেই পারছো এখানে তখন আর বাই এস না হয়ে এস বাই আর হবে। তাহলে সেক্ষেত্রে এই সূত্রটাই তখন চেঞ্জ হয়ে যাবে। হয়ে তখন কি পাবো, সেক্ষেত্রে ধরে নাও আমার তাহলে প্রান্তিক ত্রুটি নির্ণয় করতে গেলে আমার জটিল অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমার L2 দৈর্ঘ্যে আমরা নিষ্পন্দ বিন্দু পাই তখন কি হয়ে যাবে, এবার এখানে উল্টে যাওয়া মানে এখানে উল্টে যাবে, তাহলে তখন কি হয়ে যাবে সমীকরণটা R ইনটু তখন উপরে উঠে যাবে, তাহলে নিচে হয়ে যাবে আমার L2। তখন ধরো L2 যদি হয় তাহলে L2 প্লাস আমরা কি পেয়েছিলাম এইদিকে প্রান্তিক ত্রুটি অর্থাৎ λ1 ডিভাইডেড বাই এবার উপরেটা তখন নিচে যাবে মানে এই অংশ, তার মানে 100 মাইনাস L2 প্লাস এই অংশের যে প্রান্তিক ত্রুটি λ2, এটা তখন আমরা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে আমরা সমাধান করলে কি পাবো, আমরা λ1 ও λ2 মান পেয়ে যাবো। সেই λ1 এবং λ2 এর মান কোন একটা সমীকরণ আমরা যদি বসিয়ে দিই এদের, তাহলে আমরা এস এর যথার্থ মানগুলো পাবো। এইভাবে আমরা চাইলে প্রান্তিক ত্রুটিও কি করতে পারি, দূর করতে পারি। এইভাবে অজ্ঞাত তারটার রোধ আমরা যদি নির্ণয় করে ফেলতে পারি, তো সাধারণত তোমাদের কি বলতো 11 12 প্র্যাকটিক্যালি প্রান্তিক ত্রুটি আমাদের নির্ণয় করতে হয় না,
সেই জন্য আমরা কি করবো, এই সমীকরণ থেকে ডাইরেক্ট আমরা কি করবো, অজ্ঞাত তারটার প্রথমে রোধ নির্ণয় করব। এরপর কি করতে হবে, আমাদের প্রতি সেমি তারের দৈর্ঘ্যের রোধন গুণিত প্রতি সেমিতে রোধ নির্ণয় করতে হবে। তার মানে এবারে অজ্ঞাত তারটার আমরা কি করবো, দৈর্ঘ্যটা মাপবো, দৈর্ঘ্যটা মেপে আমরা যে রোধটা পাবো সেই রোধকে কি করবো, দৈর্ঘ্য দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে প্রতি সেমি তারের দৈর্ঘ্য পাবো, রোধ পাবো, প্রতি সেমি তারের রোধ পাবো। তাহলে সেইভাবে আমরা কি করতে পারবো, প্রতি সেমি তারের রোধ নির্ণয় করতে পারবো অজ্ঞাত তারটা। এবং তার সঙ্গে কি করতে হবে, প্র্যাকটিক্যাল আমাদের রোধাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে রোধাঙ্ক ক্ষেত্রে আমরা সমীকরণের সূত্র জানি, আর ইকুয়াল কি হয়, রো এ বাই এ। তাহলে রো ইকুয়াল কি হবে, আর এ বাই এল, তাই না, আর এ বাই এল। তাহলে এলটা তো আমরা বললাম কিছুক্ষণ আগে মেপে নিব, রোধটা তো আমরা মান পেয়ে গেছি জানা। তাহলে এই মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে তারটাকে এবার আমরা 11 যেমন স্ক্রু গেজ দিয়ে তারের ব্যাস নির্ণয় করেছিলাম, সেভাবে স্ক্রু গেজ দিয়ে তারটার ব্যাস নির্ণয় করবো, করে সেই ব্যাসের সাহায্যে আমরা তার ক্ষেত্রফল বের করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে এখানে বসিয়ে দিলে আমরা তারটার রোধাঙ্ক নির্ণয় করতে পারবো। এই গেল একটা প্র্যাকটিক্যাল। আর একটা প্র্যাকটিক্যাল কি হবে, আমাদের শ্রেণী এবং সমান্তরাল সূত্রের সত্যতা যাচাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা দুটো রোধ নিব, দুটো রোধের একটা নাম দেবো R1, আর একটা নাম দেবো আমরা হচ্ছে R2। তাহলে প্রথমে আমরা কি করবো, R1 এর মান জানি না, অজ্ঞাত তারের অজ্ঞাত রোধের সাহায্যে আমরা নির্ণয় করবো। তো সেই জন্য প্রথমে আমরা R1 নিয়ে এখানে সেট করবো, এখানে রেখে এবার R1 এর কি করবো, আমরা ডান বামের দুই পাশে অদল বদল করে প্রথমে R1 এর মান নির্ণয় করবো। একই রকম ভাবে R2টাকে এখানে রাখবো দ্বিতীয় ক্ষেত্রে, রেখে আবার ডান বাম করে R2 মানের রোধটা নির্ণয় করবো মিটারের সাহায্যে। এইবারে রেখে শ্রেণী আর সমান্তরাল সূত্রটা প্রমাণ করবার জন্য কি করবো, এই ফাঁকে এবারে রেখে একবার শ্রেণী সমবায় যুক্ত করে দেখবো, এবার শ্রেণী সমবায় যুক্ত করে দেবো, ঠিক আছে। দিয়ে এবার আবার রোধের মান নির্ণয় করবো। সেই রোধের মানটা আমরা R1 আর R2 যে দুটো মান আগেই পেয়ে গেছিলাম তাদেরকে এমনি যোগ করে দেখবো, সেই যোগফলের সঙ্গে এইখানে আমরা শ্রেণীতে যুক্ত করার পরে এইখান থেকে আমরা যে মানটা পাচ্ছি তারা দুজনে যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে তুল্য রোধের মান R1 প্লাস R2 হয়, মানে শ্রেণী সমবায়ের সূত্রটা যাচাই হয়ে গেল। আবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি করবো, আমরা এই রোধটাকে আগে দুটো রোধকে আমরা কি করবো, সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেবো। সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়ে ওদের মানটা আমরা পাবো এখান থেকে। আবার এই R1 আর R2টাকে আমরা আমাদের যে সূত্র, সেই সূত্রের মান দুটোকে বসিয়ে দিয়ে আমরা একটা মান পাবো। এবার এই মানের সঙ্গে এখানকার প্রাপ্ত মান যেটা আমরা পাবো সেই দুটো মান যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ তোমার 1/r = 1/r1 + 1/r2 হয়, অর্থাৎ সমান্তরাল সূত্রের সত্যতা প্রমাণ হয়ে গেল। এইভাবে আমরা দুটো প্র্যাকটিক্যাল করব। তাহলে এই ছিল মূলত আমাদের মিটার ব্রিজ সম্বন্ধে আজকের আলোচনা। এখান থেকে যদি তোমরা এবার একটু বই দেখো, সেখান থেকে একটা অঙ্ক এখান থেকে থাকে, অনেক সময় আসে, সেই অঙ্কগুলো খুবই সোজা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি একটা ক্লাসে আলাদা করে তোমাদেরকে এগুলো সব অঙ্ক করাবো তোমাদের সমস্যা নিয়ে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।